এইমাত্র রামিসার ঘটনায় প্রধান আসামি সোহেল রানা এমনকি তার স্ত্রীর ফাঁসি হলো। ডলারকে ধরেন, ডলারকে ফাঁসি দেন, আমার ফাঁসি দিয়ে আমি আসামির সাথে কথা বলেছি। আসামি আমাকেও বলেছে যে সে নির্দোষ। ভেজাল সোয়াপের ভিতরে তো বীজের উপস্থিতি শনাক্ত হয়নি। ডলার নামে লোক আছে, কিন্তু ডলার যে এর সাথে সম্পৃক্ত, এর সাথে জড়িত, এটা কিন্তু আমরা আগে পরে পাইনি। এখন সে যদি বাঁচার কারণে, বাঁচার তাগিদে যদি অন্যজনকে জড়ায়। রামিসার যে বিষয়টা আসলে আমরা ঘুমোতে পারিনি, ঘুমাতে দিচ্ছে না আমাদেরকে, দেয়ালে পিঠ ঠেকে গেছে। হ্যাঁ, আমাদের মনে হয় যে সকলেরই প্রতিবাদ জানানো উচিত, যে জাতি এই শিশুকে, আগামীর ভবিষ্যৎকে সুরক্ষা। প্রিয় দর্শক, ইতিমধ্যে সোহেল রানাকে আদালতে তোলা হলে সোহেল রানা প্রকাশ্যেই বলে দেয় সেই দিন রামিসার সাথে কি ঘটেছিল। সোহেল রানা নাকি একা এই কাজটা করেনি, তার সাথে ডলার নামের একজন প্রভাবশালী ব্যক্তি এই ঘটনায় জড়িত ছিল। 2 লক্ষ টাকার বিনিময়ে রামিসাকে দুনিয়া থেকে বিদায় জানায় এই সোহেল রানা। আবার ইতিমধ্যে পুরো নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে এই ঘটনার সাথে নাকি রামিসার বাবাও জড়িত, শুধুমাত্র টাকার জন্যই নাকি নিজের মেয়েকে তুলে দিয়েছে। তো দর্শক, ইতিমধ্যে আদালত থেকে সোহেল রানা এমনকি তার স্ত্রীর কি রায় দিল, তো চলুন আগে আমরা বাড়তি কথা না বলে ভিডিও স্ক্রিনে চলে যাই। এর মানে কি রামিসাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে ওই ডলার, যে মিরপুর 11 নম্বরে থাকে, যার অনেক টাকা পয়সা রয়েছে? সেই ডলার কি আসলে সোহেল রানাকে বলেছিল, তুমি যদি রামিসাকে এনে দিতে পারো তাহলে আমি তোমাকে 2 লক্ষ টাকা দিব? সেই কথার ভিত্তিতে সোহেল রানা রামিসাকে এনে দিয়েছিল ডলারের হাতে। ডলার নিজেই রামিসার ইজ্জত হরণ করে পরবর্তীতে তাকে নৃশংসভাবে দুনিয়া থেকে সরিয়ে দেয়। সোহেল রানার এই বক্তব্যই কি আসলে সত্য, নাকি সোহেল রানা কাউকে ফাঁসানোর চেষ্টা করছে? আসুন একটু যাচাই করে দেখি সোহেল রানাই কি এই ধরনের কোনো কাজ ঘটিয়েছে, নাকি সেই ডলারই এই ধরনের কোনো কাজ সংগঠিত করেছে। দিন আগে বাংলাদেশের মধ্যে চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটে যায়। রামিসা ঘটনার পর পুরো দেশ জুড়ে এক সমালোচনা, আলোচনার সৃষ্টি হয়। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীও সশরীরে রামিসার বাসায় যায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান রামিসার বাবাকে আশ্বস্ত করেন, 1 মাসের মধ্যেই আমি সেই নিশ্চিত করব যে রামিসাকে নির্মমভাবে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। পরবর্তীতে সেই সোহেল রানা ও তার স্ত্রীকে রিমান্ডে নেওয়া হয়। একের পর এক চাঞ্চল্যকর তথ্য তাদের মুখ থেকে বেরিয়ে আসে। গতকাল যখন আদালতে তাদেরকে তুলতে নেয়, তখন সাংবাদিকদেরকে দেওয়া এক বক্তব্যে তিনি বলতে থাকে, ডলার আমাকে এই কাজ করিয়েছে, ডলার আমাকে বলেছে 2 লক্ষ টাকা দিবে রামিসাকে এনে দিতে পারলে। তার কথা অনুসারেই আমি সেই কাজ করেছি। আমি শুধু রামিসাকে করতে চেয়েছি, আমি রামিসার সাথে অন্য কোনো অনৈতিক কাজ করিনি এবং দুনিয়া থেকেও তাকে সরিয়ে দেইনি। সবকিছু করেছে ডলার। যখন ডলারের পরিচয় সাংবাদিকরা জানতে চায়, তখন সেই সোহেল রানা সাংবাদিকদেরকে বলে, ডলার মিরপুর 11-তে থাকে, তিনি অনেক অর্থশালী, তার অনেক টাকা রয়েছে, ক্ষমতাশালী, প্রভাবশালী সেই ডলার। আইন শৃঙ্খলা বাহিনী এই সকল তথ্য জানার পরেও এখন পর্যন্ত কেন সেই ডলারকে গ্রেপ্তার করতে পারেনি বা করেনি, সেটা নিয়েই অনেক মানুষের অনেক ধরনের প্রশ্ন এখন দেখা যাচ্ছে। ডলার কি তাহলে এতই টাকার মালিক যে আইন শৃঙ্খলা বাহিনী পর্যন্ত তাকে ধরতে পারছে না? যেহেতু ডলারের নাম উঠে এসেছে, সেহেতু ডলারকে চিহ্নিত করে ধরে আনতে পারলেই হয়তোবা আরো কোনো তথ্য বেরিয়ে আসতে পারে। যেদিন রামিসাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে, সেদিন অনেকেই বলেছিলেন সে আসামিকে ধরে সাথে সাথে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে। যদি সেদিন তাকে সরাসরি শাস্তির আওতায় নিয়ে যেতেন, তাহলে হয়তোবা আজ প্রকৃত অপরাধী ডলারের নাম বেরিয়ে আসতো না, এবং তার সাথে আরো কারা কারা জড়িত আছে, ডলারই কেন 2 লক্ষ টাকার বিনিময়ে রামিসাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চেয়েছে, সেটার পিছনে আরো কি কারো হাত রয়েছে কিনা, সেইগুলো তদন্তের মাধ্যমে বেরিয়ে আসতো না যদি সেদিন সেই সোহেল রানাকে দুনিয়া থেকে সরিয়ে দিত। তাই প্রত্যেকটি দুর্ঘটনার পিছনে লুকোনো সেই ছোট্ট ঘটনাটা তদন্ত করেই বের করে আনতে হয়। কোনো কিছুই দ্রুত করার দরকার নেই, একটু তদন্ত করে সত্যটা বের করে আনুন। আসল অপরাধীকে শনাক্ত করে তার সর্বোচ্চ শাস্তি প্রদান করার আহ্বান জানাচ্ছি সাধারণ জনগণ হিসেবে। দেখেন, রামিসা ক্লাস 2-তে পড়তো, ছোট্ট একটি মেয়ে, ওর বয়স মাত্র 7। সেই রামিসাকে দুনিয়া থেকে সরানোর পেছনে অবশ্যই কারো পরিকল্পিত হাত রয়েছে, কোন উদ্দেশ্য রয়েছে। কোন উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য এই ছোট্ট মেয়েটির জীবন তারা কেড়ে নিয়েছে, সেটাই এখন দেখার অপেক্ষায়। সাধারণ জনগণ বলছে সোহেল রানা এখন যা কিছুই বলছে সবকিছু নাকি কোন একজন মানুষকে ফাঁসানোর জন্য। এই সবকিছুই পরিকল্পিত নাটক। সোহেল রানা কাউকে ফাঁসাতে যাচ্ছে, তিনি নিজে বাঁচার জন্য। আসলে কি সোহেল রানা এবং তার স্ত্রী নিজে বাঁচার জন্য অন্য কাউকে ফাঁসাতে চাচ্ছে, নাকি অন্য কেউই তাদেরকে দিয়ে এই ধরনের কোনো কাজ করিয়েছে? সেই তথ্য জানার জন্য অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী বা বাংলাদেশ প্রশাসনকে আরেকটু সময় দিতে হবে। যখন সকালবেলা এখানে আমরা
এখানে নাস্তা বানাচ্ছিলাম, ওই সময় গ্রিল কাটতেছিল। আমরা বুঝতে পারিনি যে ওইরকম কাজ করতেছে, আমরা মনে করছিলাম কেউ কোনো কাজ টাজ করতেছে। পরে ওখান থেকে ময়লা পড়তেছিল বলে আমরা গ্লাসটা আরও চাপাই দিছি, একটু সামান্য খোলা ছিল, আমি এখানে দাঁড়িয়েছিলাম। পরে দেখি ওখান থেকে একজনের পা ঝুলতেছে, পরে আমার বেডরুম হচ্ছে পাশেরটা, পরে আমি ভাবছি মনে হয় চোর টোর কিছু। পরে দৌড়ায় দেখি পাশের রুমে গেছি, তখন দেখি ওর নামতেছে খালি গায়ে। পরে আমরা চোর চোর করে অনেকবার চিল্লাইছি, কেউ কোনো সারা শব্দ দেয় নাই। পরে আমরা বুঝতে পারি নাই যে এরকম একটা ধর্ষক বা এরকম একটা কিছু, কিন্তু আমার সামনে দিয়েই গেছে, খালি গায়ে ছিল, জিন্স প্যান্ট পরা ছিল। যখন পরবর্তীতে জানলেন যে এত বড় ঘটনা এবং সে হচ্ছে, আপনার মনে হয় একটা আফসোস হয়েছিল? হ্যাঁ, আমার বিশাল আফসোস হয়েছে। আমি ওখান থেকে থাপা দিলেও ওকে ধরতে পারতাম, এমনকি আমি যদি এখান থেকে দৌড় দিয়েও আমাদের রোডের মাথায় যেতাম, তখনও আমি ওকে ধরতে পারতাম। আমার কাছে এটা কোনো বিষয় ছিল না জোরে ধরার, কিন্তু আমি বুঝতে পারি নাই যে এরকম একটা কিছু করছে। আমি চোর মনে করছি আমাদের এলাকারই, আমাদের আশেপাশে এরকম অনেক ঢুকে এখানে পোলাপেন এরকম করে, কারণ দুই পাশে ক্যাম্প। কত সময় নিয়ে আসলে গ্রিলটা কাটা হয়েছে? বেশিক্ষণ লাগে না, গ্রিলটার মেশিন দিয়ে কাটছে, গ্রিল কাটার মেশিন দিয়ে কাটছে, মেবি বেশিক্ষণ লাগে না ওর কাটতে। ও তো হচ্ছে রিক্সা গ্যারেজের মেকানিক, ওর কাছে এরকম অস্ত্র মস্ত্র সব কিছুই থাকে। ওদের রিক্সা গ্যারেজের মেকানিক, পাশের বাসার যে গ্যারেজটা, ওই গ্যারেজটা দেখছেন হয়তো, ওই গ্যারেজটার মেকানিক হচ্ছে ও। আমরা প্রায় দেখতাম যে ওই রিক্সা বাইর করতেছে, রিক্সা নিয়ে যেতেছে, রিক্সা চালাইতেছে। আগে পরে কি নেশা টেশা করতে এরকম কি আপনারা জানেন? আগে পরে নেশা করতে এরকম যে এরকম কিছু জানতাম না, কিন্তু এখন শুনতেছি সে মাদকাসক্ত ছিল। রামিসাকে চিনতেন না? হ্যাঁ, রামিসাকে তো চিনতাম। রামিসা হচ্ছে আমার ভাগ্নির ফ্রেন্ড, আমাদের বাসায় আসতো খেলতে। ও একই সাথে পড়ে, পপুলার স্কুলে একসাথেই পড়তো। হ্যাঁ, আমাদের এখান থেকে প্রায় ওর সাথে কথা হতো। ওই জানলায় আসতো, আমাদের এখানে রান্না বান্না হলে পর থেকে চিল্লাইতো, আঙ্কেল একটু পোলাও দেন, এটা দেন, মানে ফাজলামি করে আর কি, যা হয় ওরকম আমরা ওদের সাথে প্রায় কথাবার্তা হতো। উনি হচ্ছেন সোহেল এবং তার স্ত্রীর আইনজীবী, মানে রামিসার প্রধান আসামিদের আইনজীবী হচ্ছেন উনি। দেখুন, ওনার প্রতি আপনার রাগ উঠে যাবে, কিন্তু সংবিধান বলছে যে কোনো কারণে যদি আসামির পক্ষে কোনো আইনজীবী না দাঁড়ায়, রাষ্ট্র নিজ খরচে তাকে আইনজীবী দিবে। ঠিক তাকে আইনজীবী নিয়োগ দিয়েছে রাষ্ট্র। কেন? সংবিধানের 31 অনুচ্ছেদে আছে যে তার যে আসামি থাকবে কিংবা নাগরিক, তার বিচার পাওয়ার নেই, বিচার পাওয়ার অধিকার আছে। তো এখানে আর সংবিধান আছে, কিছু করার নাই। তো আজকে কি করলো? সোহেল বলল নির্দোষ, সোহেলের স্ত্রী বলল নির্দোষ, এবং সোহেলের আইনজীবী বলল নির্দোষ। এবং সোহেল মাঝখান দিয়ে বলে দিল যে মিরপুর 11 নম্বরের পয়সাওয়ালা প্রভাবশালী ডলার যা কিছু করেছে সে কিছু করে নাই, তাকে 2 লাখ টাকা দিবে বলে রামিসাকে তার কাছে নিয়েছিল, বাকি সব ঘটনা হ্যানতেন বলছিল। তো উকিলের একবারে বক্তব্য শুনলাম আমি ঠান্ডা মাথায়। সাংবাদিকরা প্রশ্ন করছে আর উকিল উত্তর দিচ্ছে। উকিল বলছে যে ডিএনএ রিপোর্টে আসামির পাওয়া যায় নাই, বুঝেন না, ভাষাটা আমি চেঞ্জ করলাম, পাওয়া যায় না, এবং চাক্ষুষ কোনো সাক্ষ্য প্রমাণ নাই। সুতরাং তাদের যে মনোবাসনা যে সোহেল এবং তার স্ত্রী বেকসুর খালাস পাবে এবং তারা ইনোসেন্ট, এই উকিল বলতেছে, এবং এটা মিডিয়াতে প্রচার হচ্ছে। আমি ঠান্ডা মাথায় 2 বার বক্তব্য শুনলাম। আবার রাষ্ট্র তাকে খরচ দিছে আইনজীবী, এটা সংবিধান বলে, কিছু তো করার নাই। আচ্ছা, এর মাঝখান দিয়া 18ই মে ঘটনা ঘটলো, 19শে মে, আজকে 1 জুন। এর মধ্যে আরও রামিসা প্রতিদিন করে 4 জন, তাহলে আপনার 4 বরং 48 জন, আরও 48টা ঘটনা ঘটছে। কারণ গড়ে 3-4 জন, বছরে 600-700 প্রতি বছর ঘটতেছে। এবং নারী ও শিশু ট্রাইব্যুনালে 1.5 লক্ষ মামলা ঝুলে রয়েছে। মাঝখান দিয়ে ইউনুস আর আসিফ নজরুল আসলো, আয়সা আবার তারা একটা আইন করছে যে ডিএনএ রিপোর্ট বাধ্যতামূলক নয়, এটা উঠাই দিয়ে গেছে। কেন উঠাই দিয়েছে? কারণ ডিএনএ রিপোর্ট এখানে লোকবল সংকট নাই, এত একটা ইমার্জেন্সি পয়েন্ট, এখানে লোকবল সংকট, মেশিন নাই, তারপরে বলছে এটা ছাড়াই তোমরা বিচার আচার করো। এখন এটা অতি দ্রুত ডিএনএ রিপোর্ট করায় আমরা দেখলাম পত্রিকায় আসলো। এখন উকিল বলতেছে ডিএনএ রিপোর্ট হয় নাই, কিছু পাওয়া যায় নাই, চাক্ষুষ সাক্ষী প্রমাণ নাই, নির্দোষ। এখন আপনি কি করবেন? এখন ডলারকে খুঁজো। আমরা মানে অনুমান করেছিলাম যে সোহেলকে কেউ না কেউ শিখিয়ে দিয়েছে যে ডলারের কথা বলো, এখন ডলারকে খুঁজতে থাকো। এমনও তো হতে পারে একজন পাগলকে ধরে নিয়ে আসলো সেই ডলার, তো ডলার সব ঘটাইছে। এখন আবার তাহলে সোহেল কি? মানে এই যে ঝুলতেছে, ঝুলবে। এবং আইনের এত ধারা, সংবিধানের এত ধারা। সাংবাদিক জিজ্ঞেস করছে যে 164 ধারায় তো সোহেল জবানবন্দি দিছিল, স্বীকারোক্তি দিছিল, বলছে সে দিয়েছে, এখন সে বলতেছে নির্দোষ। আমি আপনাকে আরো সংবিধানের ধারা, অনেক আইনের ধারা দেখাইছিলাম, অনেকে রাগ করছিলেন। এইসব ধারা মারা, স্বীকারোক্তি সব বাতিল হয়ে যায়। আপনি জানেন, আপনার মনে আছে ওই যে মাগুরা রাশিয়ার কথা, সেটা কিন্তু রায় হয়েছিল আসিফ নজরুলের সময়, এটা এখন আবার আপিল করে ঝুলাই দিছে। কারণ সিস্টেমটা এটা, নিম্ন আদালতে যদি ঝুলানোর রায়ও হয়
এটা আবার উচ্চ আদালতে আপিল করে ঝুলাইদের ডেথ শুনানিতে পড়ে যায়, ওইটা আবার 6-7 বছর সিরিয়ালে পড়ে থাকে। মানে আপনার বিচার পাবেন না, কারণ বাংলাদেশের আইনের এত ধারা এই 7 আসমানেও নাই এত তারা। এবং ধীরে ধীরে ধারাবাহিক সংবিধান আইন এত কিছু কেচাল আর পেচাল, মানুষ আর বিচার পায় না। ওই রামিসার বাবা প্রথমে এটাই বলছিল যে বাংলাদেশের তো রেকর্ড নাই বিচারের। এখন দেখেন আইনজীবী রাষ্ট্র খরচে নিয়োগ পায়া এমন এক কেচাল বাজাই দিছে, ডলার রেখোজো। আবার সাংবাদিকরা গেছে মিরপুর 11-তে, এই মুহূর্তে যে ডলার নামে কেউ আছে কিনা নারী পুরুষদেরকে জিজ্ঞাসা করতেছে, বলছেন না ডলারের নাম তো আমরা প্রথম শুনলাম, আমরা তো কেউ জানি না। অনেক স্থানীয়রা, আমি স্ট্যাটাস দিছি, তারা কমেন্ট করছে না মিরপুর 11-তে ডলার নামে কেউ নাই। এবার ডলারকে অনুসন্ধান করো। আবার এদিকে আইনজীবী আছে, পাল্টাপাল্টি লড়াই। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলতেছে তার সর্বোচ্চ শাস্তি আমরা নিশ্চিত করার জন্য সকল কার্যক্রম আগামীকাল থেকে ওই সাক্ষী 18 জন সাক্ষী এইভাবে গাইতে থাকবে, আপিল হবে, লড়াই হবে। আবার বিপক্ষ সোহেলের আইনজীবী আবার তার টিম নিয়ে লড়াই করবে। কিরে ভাই, কি মুসিবতের বাংলাদেশে পড়লাম। এবং এই কারণে আসামিরা এই প্রতি বছর 600 থেকে 700 নারী ও শিশুর ক্ষতি করে, প্রত্যেক বছর বাংলাদেশে করে। মানে আইন তো 1841 সালের ব্রিটিশের আইন। পৃথিবী কত বদলে গেল, কত আপডেট হলো, আর বাংলাদেশ সেই পুরনো ব্রিটিশের আইনই চলে। অথচ ব্রিটিশ তাদের আইন কত পরিবর্তন করেছে। কিরে ভাই সোনার বাংলা, আইনকে পরিবর্তন আপডেট কেন করে না, কেন, এটা আমরা জানতে চাই। এইভাবে কত, মানে এটা ভাইরাল হয়েছে। আমি আবারও বলি, শুনতে আপনার খারাপ লাগবে, শুধু এই রামিসা একটু সুন্দর, অনেক সুন্দর, কিউট, এই কারণে ভাইরাল। আরো গরিবের অনেক রামিসা প্রতিদিন ঘটতেছে। আজকের বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় 1 জনে আছে হাসপাতালের ভিতরে ওয়ার্ড বয় এরকম রামিসার ক্ষতি করেছে প্রত্যেক দিন, গড়ে 4টা। কেউ ভাইরাল হয়, কেউ হয় না, কিন্তু ভাইরাল হলেও বিচার হয় না। আসিয়ারটা এখনো ঝুলে রয়েছে, এই রামিসারটা তো আজকে ঝুলাই দিছে। এত আইন, এত সংবিধান, এত কেন? আল্লাহ দয়া করে দেশকে। এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন সোহেল রানার ঘটনায় নাকি ডলার নামের একজন ব্যক্তি জড়িত, যেটা বারবার বলতেছে সোহেল রানা। তবে অনেকেই বলতেছে এটা ভিত্তিহীন। সোহেল রানা নিজেকে বাঁচানোর জন্য এই কথাটা বলতেছে। ওইখানকার লোকেরা তাকে পরামর্শ দিয়েছে যে এই রকম একটা কথা বললে সে বেঁচে যাবে, তার রায় কার্যকর পেছানো হবে, এমনকি সে বেঁচে যাবে। তবে এই ঘটনায় ডলার নামের কোনো ব্যক্তি জড়িত ছিল কিনা এইটা এখনো আদৌ নিশ্চিত না। সোহেল রানার রুমেই রামিসাকে পাওয়া যায়, আর সেখানে ডলার নামের কাউকে পাওয়া যায়নি। তো যাই হোক দর্শক, পুরো ভিডিও দেখার পর আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পারলে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।